নমস্কার, আমি পূজা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত জানাই। আধার নিষ্ক্রিয় করার অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি, উদ্বেগে জনতা। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা নীতি আয়োগের। হেনলি পাসপোর্ট সূচকে বেশ দুর্বল ভারতের স্থান। পরপর ৩ বর্ষীয়ান কিংবদন্তি শিল্পীর প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া। ভারতীয় বেতার জগৎকে বাকরুদ্ধ করে দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে স্তব্ধ হল গীতমালা খ্যাত বেতার উপস্থাপক ও ঘোষক আমিন সায়ানির কালজয়ী কণ্ঠ। হৃদরোগে আক্রান্ত হয়েই বাংলার সঙ্গীতকে বড় একা করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন ৮৪ বছর বয়সী প্রযোজক ও সুরকার শ্রীমতী অসীমা মুখোপাধ্যায়। অন্যদিকে বার্ধক্যজনিত অসুখে দীর্ঘদিন লড়াইয়ের পর চিরনিদ্রায় চলে গেলেন ৬০ থেকে ৮০ দশক পর্যন্ত একের পর এক কালজয়ী সিনেমা উপহার দেওয়া অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। আগামী ২৪শে ফেব্রুয়ারি শনিবার থেকে মিলন ২৪ নামে ভারতের উদ্যোগে একটা নৌ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে, যাতে পাশাপাশি অংশগ্রহণ করবে আমেরিকা ও রাশিয়া, এমনকি ইরানও। ভারতের বিদেশনীতি ও কূটনৈতিক তৎপরতায় এই অসাধ্য সাধন হতে চলেছে। আন্তর্জাতিক মহলে এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। মহড়া চলবে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রজেক্ট টাইগারের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্ট্রাইপড ইন লাভ নামক একটি বন্যপ্রাণ সংক্রান্ত চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল শহরের এক বিলাসবহুল হোটেলে। গত ১ বছর ধরে ভারতের বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে বাঘের ছবি তুলেছেন বন্যপ্রাণ আলোকচিত্রী বিশ্বজিৎ রায়চৌধুরী, শিলাদিত্য চৌধুরী, কেতন সেনগুপ্ত। এই চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের মতো আরও অনেকে। প্রয়াত হলেন প্রবীণ বেতার উপস্থাপক আমিন সায়ানি। গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৩২ সালের ২১শে ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আমিন সায়ানি। বেতার জগতে তাঁর সফর শুরু হয় মূলত ইংরেজি উপস্থাপক হিসেবে, কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি হিন্দি উপস্থাপনার উপর বেশি জোর দেন। নিজস্ব ব্যারিটোন কণ্ঠস্বরের জন্য শ্রোতাদের মধ্যে অল্প সময়ের মধ্যেই আমিন সায়ানি পরিচিত হয়ে ওঠেন। তবে ১৯৫২ সালে তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে জনপ্রিয় বেতার সঙ্গীতানুষ্ঠান গীতমালা। সেই সময় বলিউডের জনপ্রিয় গানের সঙ্গে তাঁর কণ্ঠস্বরের যুগলবন্দি দেশের মানুষের মন জয় করে নেয়। এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পড়ে যে ১৯৯৪ সাল পর্যন্ত রেডিওতে তা নিয়মিত সম্প্রচারিত হয়। পরবর্তী সময় ২০০০ ও ২০০১ সালে কিছু পরিবর্তন করে পুনরায় অনুষ্ঠানটিকে ফিরিয়ে আনা হয়। ক্যারিয়ারে প্রায় ৫৪,০০০ রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করেন আমিন সায়ানি। বিজ্ঞাপনের জগতেও তার ভয়েস ওভারের সংখ্যা ছিল ১৯,০০০-এরও বেশি। তার প্রয়াণে দেশের বেতার জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনুরাগীরা সমাজ মাধ্যমে প্রয়াত উপস্থাপককে শোক বার্তায় স্মরণ করছেন। ভারতে থাকার শর্ত পূরণ করতে পারেননি, তাই আধার আইন ২০১৬-র ২৮A ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। এই মর্মে নোটিশ পাওয়ার দাবি করেছেন এই রাজ্যের অনেক বাসিন্দা। সামাজিক মাধ্যমে নোটিশের ছবি দিয়ে উৎকণ্ঠাও প্রকাশ করেছেন কেউ কেউ। জনমানসে তৈরি হয়েছে উৎকণ্ঠা। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন দেশের নাগরিকত্ব সংশোধনী আইন CAA শীঘ্রই রূপায়ণ করা হবে। আর তাতেই গোটা বিষয়তে লেগেছে রাজনীতির রং। চিন্তায় সাধারণ মানুষ।
সাম্প্রতিক পরিস্থিতির বিশদে ঢোকার আগে জেনে নেওয়া যাক ভারতে আধার কার্ড চালু হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। 2006 সালের মার্চ মাসে ভারতের গরিব মানুষদের জন্য একটি ইউনিক আইডেন্টিফিকেশন স্কিমের প্রস্তাব অনুমোদন করে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। 2007 সালে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে স্থির হয় সমস্ত ভারতীয়দের জন্য একটি অভিন্ন তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে। 2009 সালে স্থাপিত হয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। 2010 সালে আইনসভায় পেশ করা হয় ন্যাশনাল আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিল, কিন্তু এক বছরের মধ্যেই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার স্বার্থে সংসদের অর্থ স্থায়ী কমিটি বিলটিকে প্রত্যাখ্যান করে। 2012 সালে এই বিলটির বৈধতা নিয়ে মামলা হয় আদালতে। আগস্ট 2015-তে মহামান্য সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ ঘোষণা করেন কিছু সামাজিক প্রকল্পে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে, তবে আধার কার্ড না থাকলেও কোনো নাগরিককে কোনো প্রকারের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। 2016 সালের মার্চ মাসে লোকসভায় পাশ করানো হয় আধার টার্গেটেড ডেলিভারি অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিজ বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস বিল। 2017 সাল থেকেই বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হতে থাকে। 2018-র 26শে সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের সাংবিধানিক বেঞ্চ আধারের প্রয়োজনীয়তা মেনে নেন, কিন্তু এর অপব্যবহার হতে পারে এমন ধারাগুলিকে বাদ দিয়ে দেন। সেই থেকে প্যান কার্ড তৈরি, আয়কর রিটার্ন জমা এবং সরকারি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হয়, তবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড নেওয়া, স্কুলে ভর্তি বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আধার আদৌ বাধ্যতামূলক নয়। এই যখন পরিস্থিতি, তখন হঠাৎ আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নোটিশ এলে মাথায় আকাশ ভেঙে তো পড়বেই। উদ্বিগ্ন মানুষের ফোন ও ভিড় ক্রমশ বাড়তে থাকে কলকাতার দফতর এবং পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত রাঁচির আঞ্চলিক অফিসে। প্রশ্ন ওঠে, যে বিষয়টি ঘিরে এত বিভ্রান্তি, এত উদ্বেগ, তা সকলের সামনে কেন খোলসা করছেন না আধার কর্তৃপক্ষ কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? কিন্তু ধোঁয়াশা বাড়তেই থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কারো আধার কার্ড নিষ্ক্রিয় হলে তিনি অভিযোগ জানাতে পারবেন সদ্য চালু হওয়া রাজ্যের বিশেষ পোর্টালে। পাশাপাশি অভিযোগ জানাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয় নবান্নের তরফ থেকে। ওদিকে সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা শান্তনু ঠাকুর গত সোমবার এই সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেন, সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির জন্যই সবটা হয়েছে। এই বক্তব্যকে সমর্থন জানিয়ে সরব হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। অবশেষে গত 19শে ফেব্রুয়ারি সোমবার UIDAI এর তরফ থেকে জানানো হয় যে কারো আধার বাতিল করা হয়নি। আধার তথ্য ভাণ্ডার আপডেট রাখার উদ্দেশ্যে নাগরিকদের রুটিন মাফিক জানানো হয়েছে মাত্র। সাধারণ মানুষের আশা এই যে এই উৎকণ্ঠার পরিসমাপ্তি ঘটুক এখনই, রাজনীতি থাকুক দূরে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। শতাংশের হারে বর্তমানে ভারতের মোট জনসংখ্যার 10% কিছু বেশি হলেন প্রবীণ নাগরিক। একটি সম্ভাব্য সমীক্ষায় জানা গেছে 2050-এর মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 19.5%। এই প্রেক্ষাপটে ভারত সরকারের নীতি আয়োগ প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প কার্যকর করার কথা ঘোষণা করেছে। কর ছাড়, GST সহ স্বাস্থ্য পরিষেবায় পাওয়া যাবে এই সব সুযোগ সুবিধা। বিস্তারিত আমাদের প্রতিবেদনে। একদিকে চড়া মূল্যবৃদ্ধি, অন্যদিকে আর্থিক রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়াতে অবসরপ্রাপ্ত প্রবীণ মানুষদের দৈনন্দিন জীবনযাত্রার খরচাপাতিতে টানাটানি একটি বাস্তবিক সমস্যা। এর পাশাপাশি দেশের জন্মহারের তুলনায় প্রবীণ মানুষের জনসংখ্যা বেড়েই চলেছে।
এই সকল প্রেক্ষিতে দেশের প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান সুসংগঠিত করার লক্ষ্যে ভারত সরকারের কাছে তাদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করার সুপারিশ করল নীতি আয়োগ। প্রবীণ মানুষদের পরিষেবা প্রদানের জন্য একটি জাতীয় স্তরের পোর্টাল তৈরি করার কথা বলেছে তারা। প্রভিডেন্ট ফান্ডের পেনশনে সাধারণ মধ্যবিত্ত বয়স্ক মানুষরা ন্যূনতম মাসিক 1000 টাকা করে পায়। মূল্যবৃদ্ধির বাজারে যা অত্যন্ত নগণ্য। নীতি আয়োগ তাই এই সামাজিক সুরক্ষার ব্যবস্থাটিকে আরও জোরদার করতে বলেছে। ব্যাংক ও ডাকঘরের সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট হোল্ডারদের সঞ্চয়ের ওপর ন্যূনতম একটি নির্দিষ্ট সুদের হার নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। খরচ কমাতে বয়স্কদের ব্যবহার্য পণ্যের জিএসটিতেও বদল আনার কথা বলা হয়েছে। অন্যদিকে কোভিড পরবর্তী পরিস্থিতিতেও 70 বছরের ঊর্ধ্বের প্রবীণ মানুষের আয়ু বৃদ্ধি পাওয়াতে ব্যবসায়িক সংস্থাগুলির কাছে এই সকল প্রবীণ নাগরিকেরা সম্ভাব্য উপভোক্তা হিসাবে বিবেচিত হচ্ছে। তাই সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রটিকে কম খরচের মধ্যে নিয়ে আসার সুপারিশ করা হয়েছে নীতি আয়োগের তরফ থেকে। এখন দেখার বিষয় এটাই, নীতি আয়োগের এই সুপারিশগুলিকে মান্যতা দিয়ে ভারত সরকার প্রবীণ নাগরিকদের জন্য কতটা আর্থিক সুযোগ সুবিধা কার্যকর করতে পারে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বেসরকারি সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের সূচক। এই সূচকে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন শীর্ষস্থানে রয়েছে। গত বছর অর্থাৎ 2023 সালে হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান ছিল 84 নম্বরে। এক ধাপ পিছিয়ে গিয়ে 2024 সালে তা দাঁড়ালো 85 নম্বরে। কেন সূচকে ভারতে একটু পিছিয়ে গেল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাকি খবর জেনে নিই বিস্তারিত প্রতিবেদনে। 2024 সালের জন্য হেনলি পাসপোর্ট সূচকের তালিকায় আরও একটু নিচে নামল ভারত। কেন সূচকে নেমে গেল ভারত? গত বছর থেকে ভারতীয় পাসপোর্টধারীরা বিনা ভিসায় 62টি দেশে যাতায়াত করতে পারছেন। ইরান, থাইল্যান্ড, মালয়েশিয়া ঘোষণা করেছে ভারতীয় পাসপোর্টধারীদের সে দেশে প্রবেশের জন্য ভিসা লাগবে না। তারপরেও কেন সূচকে পতন, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ফ্রেঞ্চ পাসপোর্ট, যা 194টি দেশে ভিসা মুক্ত ভ্রমণ প্রদান করে, শীর্ষস্থানে রয়েছে। ফ্রান্সের পর শীর্ষস্থান দখল করেছে জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। মজার বিষয় হলো ভারতের সামুদ্রিক প্রতিবেশী মালদ্বীপ 58তম স্থানে রয়েছে, যার নাগরিকদের 96টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে। গত 19 বছরের নথির ভিত্তিতে প্রতি বছর হেনলি পাসপোর্ট সূচক প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর নথির ভিত্তিতে 199টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়। পৃথিবীর 227টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যে দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সবথেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী। র্যাঙ্কিংটি নির্দেশ করে যে গত 2 দশকে বিশ্বের গতিশীলতার একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। কারণ 2006 সালে মানুষ গড়ে মাত্র 58টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারত, তবে এবছর সে সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 111টি দেশে পৌঁছেছে।